ওয়েলকাম ফ্রেন্ডস, আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা যে টার্গেট 60 ডেজের জন্য কুইক রিভিশন সেট 60টা আলোচনা করব বলেছি, তার আজকে কুইক রিভিশন সেট 5 নম্বর অর্থাৎ 5 নম্বর কুইক রিভিশন সেট আমরা আলোচনা করব। এই সিরিজে আমরা টোটাল 1200টা জিকে আলোচনা করব। 1200 জিকে মানে বুঝতেই পারছেন যথেষ্ট বেশি। মূলত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যেই জায়গাগুলো থেকে বা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলো থেকেই আমরা আলোচনাটা করব। তাই প্রত্যেককে প্রথমে আমাদের এই এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপরে আজকে আমরা আসবো কোশ্চেন আনসার সেট 05-এ। আজকের সেটের প্রথম প্রশ্ন এবং এই 1200 জিকের 91 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোন কক্ষে উত্থাপন করা যায়? অপশন এ শুধুমাত্র লোকসভা অর্থাৎ অনলি লোকসভা, অপশন বি শুধুমাত্র রাজ্যসভা, অপশন সি যে কোনো কক্ষে, অ্যান্ড ডি কোনোটিই নয়। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, যেটা ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, একটি গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের ক্ষেত্রে। এই ধরনের জায়গা থেকে পরীক্ষায় কনসেপচুয়াল প্রশ্ন আসবে। আমরা জানি ইমপিচমেন্ট প্রসেসটা আর্টিকেল 61-এ উল্লেখ করা আছে এবং আমরা এটাও জানি যে ইমপিচমেন্ট যখন কোনো রাষ্ট্রপতিকে করা হয় তার আগে 14 দিনের একটা নোটিশ দিতে হয়। সেই নোটিশ দেওয়ার পর এই যে ইমপিচমেন্ট প্রসেসটা সেটা যে কোনো কক্ষে, অর্থাৎ সেটা রাজ্যসভা হতে পারে বা লোকসভা হতে পারে, যে কোনো কক্ষে কিন্তু উত্থাপন করা যায়। মনে রাখতে হবে যে কক্ষে উত্থাপন করা হোক না কেন সেই কক্ষের 2/3 মেজরিটি দিয়ে এটাকে পাস করাতে হবে, দিয়ে পরবর্তী কক্ষে যাবে এবং সেই কক্ষেও কিন্তু 2/3 মেজরিটিতে পাস করাতে হবে এবং অবশ্যই এর আগে 14 দিনের একটা নোটিশ দিতে হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে সেকেন্ড যে সেশন মানে সেকেন্ড যে কক্ষ, সেই কক্ষে রাষ্ট্রপতি কিন্তু আত্মপক্ষ সমর্থন করতে পারে। তাহলে আমরা এটা থেকে বুঝতেই পারলাম যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যে কোনো কক্ষে অর্থাৎ আয়দার লোকসভা ও রাজ্যসভা যে কোনো কক্ষে উত্থাপন করা যায় এবং এটা উল্লেখ আছে আর্টিকেল 61-এ। নেক্সট এলাম আমরা 93 নম্বর প্রশ্ন, গ্রিন মাবলার্স কোন দূষণের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, গ্রিন মাবলার্স। অপশন এ জল দূষণ, অপশন বি বায়ু দূষণ, অপশন সি মৃত্তিকা দূষণ, অ্যান্ড ডি শব্দ দূষণ। দূষণের থেকে প্রশ্ন আসে আমরা জানি এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে। গ্রিন মাবলার্স বিষয়টা কি? আমরা দেখেছি শহরাঞ্চলে প্রচুর পরিমাণে বাড়ি থাকে, অর্থাৎ সেখানে অ্যাপার্টমেন্ট, বাংলো এই ধরনের বিষয় থাকে, ফলে বড় বড় রাস্তা থাকে যেখানে, ঠিক তার পাশেই আমরা দেখেছি বড় বড় কিন্তু মাল্টি বিল্ডিং তৈরি হয়। এদিকেও প্রচুর বিল্ডিং থাকে আমরা দেখেছি। ঘটনাটা কি ঘটে না, এই রাস্তা যে আছে মেন রাস্তা বা ছোট রাস্তা, ঠিক রাস্তার ধারে বড় বড় গাছ লাগানো হয়। রাস্তার ধারে ধারে বড় বড় গাছ লাগানো হয়, মূলত যে গাছগুলো লাগানো হবে যেন সেই গাছগুলোর যে শাখা পোশাখা সেগুলো বিস্তৃত না হয় বেশি, জাস্ট ঝাউ গাছ এই ধরনের গাছ, শোভাবর্ধনকারী গাছ যেগুলো মূলত সেগুলো লাগানো হয়। এভাবে যদি এই গাছগুলোকে লাগানো হয় তাহলে কি হবে, এই যে রাস্তা দিয়ে যখন গাড়ি যাবে, যখন কোনো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই যে গাড়ির হর্নের আওয়াজ এই যে গাছগুলো আছে এটা একটা আচ্ছাদন হিসেবে কাজ করবে, অর্থাৎ এই গাছে লেগে ডিরেক্ট এই যে বাড়িগুলোতে চলে আসছিল সেটা আসতে পারবে না, অর্থাৎ এই যে শব্দটাকে আটকাতে পারবে। এটাকে বলা হচ্ছে গ্রিন মাবলার্স, অর্থাৎ এই যে গাছগুলো লাগানো হচ্ছে এটাই হচ্ছে গ্রিন মাবলার্স। তাহলে আমরা বুঝতেই পারলাম গ্রিন মাবলার্স জড়িত অবশ্যই অপশন ডি শব্দ দূষণের সঙ্গে। নেক্সট এলাম কোশ্চেন নাম্বার 93, টোডা উপজাতি কোথায় দেখা যায়? অপশন এ মেঘালয় মালভূমি, অপশন বি নীলগিরি পর্বত, অপশন সি পূর্ব হিমালয়ের পাদদেশ, অ্যান্ড ডি ছোটনাগপুর মালভূমি। একটা ওয়ান লাইনার জিকে, এটা উপজাতি রিলেটেড। টোডা উপজাতি কোথায় দেখা যায় এটা আমরা প্রত্যেকে জানি। টোডা উপজাতিদের মূলত বাস হচ্ছে নীলগিরি পর্বতে। আজকে আমাদের একটা হোমওয়ার্ক থাকলো, মেঘালয় মালভূমিতে মূলত কোন উপজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 94, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ডস ডে যেটা, সেটা কবে পালন করি? অপশন এ 2রা ফেব্রুয়ারি, অপশন বি 2রা আগস্ট, অপশন সি 2রা জুন, অ্যান্ড ডি 2রা জানুয়ারি। আমরা প্রত্যেকে জানি যে 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের র্যামসার শহর ছিল, সেখানে একটা কনভেনশন হয়েছিল যেটাকে বলা হয় র্যামসার কনভেনশন, এবং এই র্যামসার কনভেনশনেই ঠিক করা হয় যে জলাভূমি সংরক্ষণ করা হবে এবং তারপর থেকেই বিভিন্ন জলাভূমিকে র্যামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয় এবং তাকে সংরক্ষণ করা হয়। ফলে আমরা বুঝতেই পারলাম যেহেতু সেই কনভেনশনটা 2 ফেব্রুয়ারি হয়েছিল, ফলে সেই দিনটা কি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ রাইট আনসার অপশন এ
2রা ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন নাম্বার 95, বর্তমান সিডিএস কে আছেন? অপশন এ বিপিন রাওয়াত, অপশন বি অনিল চৌহান, অপশন সি মনোজ পান্ডে, অ্যান্ড ডি আর হরিকুমার। আমরা প্রত্যেকে জানি যে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হয়েছিল 2019 সাল থেকে, এবং প্রথম যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন তিনি হলেন অবশ্যই বিপিন রাওয়াতজি, তিনি বর্তমানে নেই। ফলে পরবর্তী সেকেন্ড সিডিএস হিসাবে এবং বর্তমান সিডিএস হিসাবে যিনি আছেন তিনি হলেন অবশ্যই অনিল চৌহানজি। অনিল চৌহানজি হচ্ছেন বর্তমান সিডিএস। আর মনোজ পান্ডে তো আমরা জানি যে আর্মির যে হেড, এবং আর হরিকুমার হচ্ছে নাভাল হেড। নেক্সট কোশ্চেন নাম্বার 96, 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয় কত সালে? অর্থাৎ ন্যাশনালাইজ করা হয়েছিল 14টি ব্যাংকে কত সালে? 1980, অপশন বি 1971, অপশন সি 1991, অ্যান্ড ডি 1969। খুব ইম্পর্ট্যান্ট, এবং পিএসসি বা এসএসসির বিভিন্ন পরীক্ষায় ইকোনমিক্সের এই প্রশ্নটি খুব কমন প্রশ্ন, বহু পরীক্ষা আসতে দেখা গেছে। 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হলো 1969 সালে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবং এই যে সালগুলো আছে এই সালগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা আমাদের সেটে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করি সেগুলো কিন্তু কোনোভাবেই কোনো বই বা কোনো জায়গা থেকে কপি করে নয়, আমরা নিজে থেকে তৈরি করি, এবং অপশনগুলো এমন রাখি যাতে সেই অপশনগুলোর কোনো গুরুত্ব আছে এবং সেটা আমাদের বলতে পারি। 1980 সাল যেটা, সেখানেও কিন্তু এই 1970 সালের পরে পুনরায় কিছু ব্যাংকে জাতীয়করণ করা হয়। 1971 সাল ইম্পর্টেন্ট, আমরা জানি যে এই সময় অবশ্যই সেই ভারত পাকিস্তান যে যুদ্ধ, অর্থাৎ পূর্ব পাকিস্তান যেটা, বাংলাদেশ স্বাধীনতা লাভ। আর 1991 অবশ্যই ইকোনমিক্সের ক্ষেত্রে এলপিজি স্টার্ট হয়, অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, অর্থাৎ উদারীকরণ যে ব্যাপারটা বলি আমরা অর্থনীতিতে, রেস্ট্রিকশনটা উঠে যায় আস্তে আস্তে, সেটা হয় 1991 সালের পর থেকে। নেক্সট আমরা এলাম কোশ্চেন নাম্বার 97, দ্য লাস্ট সাপার ছবিটি কে আঁকেন? অপশন এ প্যাবলো পিকাসো, অপশন বি মাইকেল অ্যাঞ্জেলো, অপশন সি লিওনার্দো দা ভিঞ্চি, অ্যান্ড ডি মকবুল হেসন। আমরা বলেছিলাম যে আমাদের কোশ্চেনটা হাই লেভেলের থাকবে, তবে কিছু কিছু প্রশ্ন কিন্তু ইজিও থাকবে, যেমন এই প্রশ্নটি। এটা আমরা প্রত্যেকে জানি যে দ্য লাস্ট সাপার ছবিটির যিনি এঁকেছিলেন তিনি অবশ্যই অপশন সি, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট এলাম 98, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2024 সালে ভারতরত্ন কে পেলেন? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি নানাজি দেশমুখ, অপশন সি কর্পূরী ঠাকুর, অ্যান্ড ডি ভূপেন হাজারিকা। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন। তার আগে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রণব মুখার্জি ভারতরত্ন পান 2019 সালে, নানাজি দেশমুখ ভারতরত্ন পান 2019 সালে, ভূপেন হাজারিকাও ভারতরত্ন পান 2019 সালে। ফলে আমরা বুঝতেই পারছি 2024 সালে যিনি ভারতরত্ন পেলেন তিনি হলেন কর্পূরী ঠাকুর। এই কর্পূরী ঠাকুরের বায়োগ্রাফি এবং তার যে কর্মপদ্ধতি সেটা নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 99, ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভায় আইনমন্ত্রী কে? স্বাধীন ভারতের এটা হবে। অপশন এ রাজকুমারী অমৃতা কাউর, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি জন মাথাই, অ্যান্ড ডি বি.আর. আম্বেদকর। অর্থাৎ প্রথম যে ল মিনিস্টার কে ছিলেন? আমাদের যে অপশনগুলো রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে রাজকুমারী অমৃতা কাউর ছিলেন প্রথম কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার। এছাড়া জন মাথাই আমরা জানি প্রথম রেল মিনিস্টার ছিলেন। এছাড়া আমাদের যে বল্লভভাই প্যাটেল অবশ্যই প্রথম হোম মিনিস্টার ছিলেন। আর বি.আর. আম্বেদকর ফার্স্ট ল মিনিস্টার ছিলেন। নেক্সট আমরা এলাম কোশ্চেন নাম্বার 100, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? খুব ইম্পর্ট্যান্ট এবং কনসেপচুয়াল। অপশন এ 65 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 60 বছর, অ্যান্ড ডি 55 বছর। সুপ্রিম কোর্টের সঙ্গে আর একটা কোর্ট ইম্পর্টেন্স হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টে যে বিচারপতি থাকেন তাদের বয়স হচ্ছে, প্রধান বিচারপতির বয়স হচ্ছে 62 বছর বা 6 বছর, যেটি আগে হবে। ঠিক সেরকমভাবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে 65 বছর বা 6 বছর, অর্থাৎ যেটি আগে হবে সেটাই হবে। অর্থাৎ যদি কেউ 65 বছর হয়ে যায় তাহলে রিটায়ার করবেন, বা ম্যাক্সিমাম 6 বছর তিনি কাজ করতে পারবেন। ফলে আমরা বুঝতেই পারছি এখানে অপশন এ ইজ দ্য রাইট আনসার, 65 বছর। নেক্সট কোশ্চেন নাম্বার 101, ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়? খুব ইম্পর্টেন্ট। অপশন এ দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি চেন্নাই, অ্যান্ড ডি মুম্বাই। মেট্রো রেলের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1984 সাল। 1984 সালে প্রথম হচ্ছে মেট্রো রেল চালু হলো কলকাতায়।
ঠিক নেক্সট হলো 2002 সালে, এই দুটো প্রশ্ন আছে যে দ্বিতীয় কবে চালু হয়, তখন হবে দিল্লি। আমরা বুঝতেই পারছি ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় 1984 সালে, তারপরে যেটা হয় সেটা দিল্লিতে 2002 সালে। আর যদি বলতে সাউথ ইন্ডিয়াতে কবে হয়, মানে কোথায় প্রথম চালু হয় দক্ষিণ ভারতের ক্ষেত্রে, তখন উত্তর হবে চেন্নাই। চেন্নাই মনে রাখতে হবে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রথম যে শহরে চালু হয়েছিল সেটা হচ্ছে চেন্নাই। নেক্সট আর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেয়েছি, 2024 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? অপশন এ পুতিন, অপশন বি ইমানুয়েল ম্যাক্রো, অপশন সি ঋষি সুনক, অ্যান্ড ডি শেখ হাসিনা। এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসে কে অতিথি হিসেবে এসেছিলেন বা কোন দেশের প্রধান এসেছিলেন, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা প্রত্যেকে জানি এটা যে ইমানুয়েল ম্যাক্রো ছিলেন 2024 সালের যে প্রজাতন্ত্র দিবস তার প্রধান অতিথি। নেক্সট কোশ্চেন নাম্বার 103, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? অপশন এ তিরুবনন্তপুরম, অপশন বি থাঞ্জাভুর, অপশন সি তুতিকোরিন, অ্যান্ড ডি আন্নামালাই। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডারের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন আসে ঠিক এই ধরনেরই, যে ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়, পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার কাকে বলা হয়, উত্তর ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়। আর একটা প্রশ্ন আছে ম্যানচেস্টার, যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, বা ভারতের ম্যানচেস্টার কাকে বলে, এখান থেকেও প্রশ্ন আসে। এই দুটো প্রশ্ন তিনটে রেসপেক্টিভ পড়তে হয়, একটা উত্তর ভারত, একটা দক্ষিণ ভারত, একটা ভারত। যাই হোক, আজকের যেহেতু প্রশ্ন আছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে, তখন সেটা অবশ্যই থাঞ্জাভুর, অপশন বি। যদি এটা মানে স্টেট হিসেবে আসে তখন হতো তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন নাম্বার 104, আকবরের রাজস্ব ব্যবস্থার প্রধান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ বীরবল, অপশন বি মানসিংহ, অপশন সি তানসেন, অ্যান্ড ডি টোডরমল। এইখানে ইম্পর্টেন্ট যে নামগুলো আছে সেটা হচ্ছে বীরবল এবং তানসেন। বীরবল এবং এই তানসেন থেকে বহু প্রশ্ন আসে, যেমন আকবরের যে ধর্ম অর্থাৎ দিন ইলাহি প্রথা সেটা প্রথমকে গ্রহণ করেছিল, তখন হবে উত্তর বীরবল। আর এই বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। এখান থেকে প্রশ্ন আসে যে বীরবলের আসল নাম কি, তখন হবে মহেশ দাস। ঠিক একই রকমভাবে আসে তানসেনের আসল নাম কি, তখন হবে রামতনু পাণ্ডে। আর রাজস্ব ব্যবস্থা যেটা, ফাইন্যান্স সিস্টেমের প্রধান ছিলেন টোডরমল। টোডরমল ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। নেক্সট ইকোনমিক্সের একটা কোশ্চেন পেলাম, ভারতীয় 1 টাকা নোটে কার সই থাকে? অপশন এ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, অপশন বি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সি ভারতের রাষ্ট্রপতি, অ্যান্ড ডি সচিব অর্থমন্ত্রক। খুব ভালো করে বিষয়টা বুঝবেন তবে উত্তরটা করবেন, নাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমরা জানি যে ভারতীয় যে কোনো টাকায় সই থাকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের, ফলে সেটাই দেখবেন প্রথমেই দেওয়া আছে, প্রথমেই এই অপশনটা উত্তর করবেন এবং ভুল হয়ে যাবে। কিন্তু এটা তা হবে না, প্রশ্নটা যে 1 টাকার নোটে। যাই হোক, এই উত্তরটা বলার আগে একটা রিকোয়েস্ট করে রাখি, যদি আপনি আমাদের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। তাহলে 1 টাকার নোট যখন বলবে তখনই মনে রাখতে হবে সেটা হবে অবশ্যই সেক্রেটারি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ সচিব অর্থ মন্ত্রক। ডি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন তিনি সই করেন 1 টাকার নোটে। বাকি 1 টাকার পরবর্তী যে নোটগুলো আছে সেখানে সই থাকবে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। নেক্সট কোশ্চেন নাম্বার 106, নীলদর্পণ নাটকে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে? অপশন এ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, অপশন বি সাঁওতাল বিদ্রোহ, অপশন সি কুকা বিদ্রোহ, অ্যান্ড ডি নীল বিদ্রোহ। নীলদর্পণ নাটকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে 1 নম্বর নীলদর্পণ নাটকটি কে লিখেছিলেন, নীলদর্পণ নাটকটার যে চরিত্রগুলো ছিল মানে সাহিত্যের ক্ষেত্রে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে নীলদর্পণ নাটকটা যখন ইংরাজিতে অনুবাদ করা হলো তার নাম কী ছিল। 4 নম্বর প্রশ্ন আসতে পারে নীলদর্পণ নাটকটার ইংরেজিতে অনুবাদ কে করেন। অবশ্যই এই অনুবাদ কে করেন এই প্রশ্নটা একটু মানে সমস্যাকর ব্যাপার উত্তরটা দেওয়া, সেখানে অনেকেই এটা কী হবে উত্তর, মাইকেল মধুসূদন দত্ত না লং সাহেব, সেটা নিয়ে সমস্যা আছে, কারণ বিভিন্ন বই আমরা বিভিন্ন উত্তর পাই এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কও আছে। 5 নম্বর হচ্ছে ওই যে লং সাহেবকে জরিমানা করা হলো 1000 টাকা নাটকটা লেখার জন্য, সেই সময় মানে অনুবাদ করার জন্য, সেই টাকাটা কে তখন মিটিয়ে দিয়েছিলেন। এইগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। যাক, আজকের যেটা প্রশ্ন যে নাটকটিতে কোন বিদ্রোহের কথা উল্লেখ করা আছে, অবশ্যই বুঝতে পারছি আমরা এটা অবশ্যই সেই ইন্ডিগো রিভলিউশন অর্থাৎ নীল বিদ্রোহের কথা উল্লেখ আছে নীলদর্পণ নাটকে। নেক্সট এলাম আমরা 107 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর পৃথক হয়েছে কিসের দ্বারা? অপশন এ 10 ডিগ্রি চ্যানেল, অপশন বি 9 ডিগ্রি চ্যানেল, অপশন সি 8 ডিগ্রি চ্যানেল, অ্যান্ড ডি 28 ডিগ্রি চ্যানেল। এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিসের দ্বারা পৃথক হয়েছে, বা
বৃহৎ আন্দামান, ক্ষুদ্র আন্দামান কিসের দ্বারা পৃথক হয়েছে, এই ধরনের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আজকের যেটা প্রশ্ন যে আন্দামান এবং নিকোবর পৃথক হয়েছে, অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট আনসার, 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে। নেক্সট কোশ্চেন নাম্বার 108, কোন গুপ্ত সম্রাট প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন? প্রশ্নটা ভালো করে পড়বেন, তারপর উত্তর দেবেন। প্রথমে বলে যে কোন গুপ্ত সম্রাট, ফলে গুপ্ত সম্রাটের নাম আমাদের খুঁজতে হবে। এবং রৌপ্য মুদ্রা, অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি সমুদ্রগুপ্ত, অ্যান্ড ডি প্রথম চন্দ্রগুপ্ত। আমরা দেখতেই পাচ্ছি প্রথমে যে বি অপশনটা রয়েছে সেটা যেহেতু মৌর্য বংশের একজন শাসক, ফলে এটা হবে না, কারণ এখানে গুপ্ত সম্রাটের কথা বলেছে। এবং রৌপ্য মুদ্রা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই সেকেন্ড চন্দ্রগুপ্ত যিনি ছিলেন, চন্দ্রগুপ্ত 2, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম গুপ্ত সম্রাট হিসাবে রৌপ্য মুদ্রা চালু করেন। নেক্সট আমরা এলাম 109 নম্বর প্রশ্ন, দাসত্ব প্রথা বিলোপ করেন কোন ভাইসরয়? অর্থাৎ কোন ভাইসরয়ের আমলে দাসত্ব প্রথা, স্লেভারি সিস্টেমটাকে অ্যাবলিশ করা হয়? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড বেন্টিং, অপশন সি লর্ড মেয়ো, অ্যান্ড ডি লর্ড এলেনবোরা। এই যে ভাইসরয়ের নামগুলো রয়েছে এটা প্রত্যেকেই ইম্পর্টেন্ট। আমরা জানি ডালহৌসির ক্ষেত্রে 1854, উডের ডেসপাচ, রেলপথ নির্মাণ, ডাক বিভাগ নির্মাণ, এই ধরনের বিষয়গুলো রয়েছে। পোস্টাল স্ট্যাম্প, বিধবা বিবাহ আইন যে প্রবর্তন করা হলো, মানে অবশ্যই এটা নিয়ে কনফিউশন আছে, বিধবা বিবাহ নিয়ে, উইডো রিম্যারেজ অ্যাক্ট যেটা, এটা কিন্তু চালু করেছিলেন, অবশ্যই মনে রাখতে হবে, বিদ্যাসাগর মহাশয়, লর্ড ডালহৌসি। কিন্তু এটা চালু হয় যখন, তখন কিন্তু ক্যানিং এসে গেছেন ভাইসরয় হিসাবে। আর বেন্টিংয়ের ক্ষেত্রে তো আমরা জানি অবশ্যই সে একই রকমভাবে রাজা রামমোহন রায়ের চেষ্টায় সতীদাহ প্রথা, এছাড়া ইংলিশ এডুকেশনের জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন লর্ড বেন্টিং। আর মেয়র ক্ষেত্রে আমরা জানি যে এই যে লর্ড ডালহৌসি রেলপথ নির্মাণ শুরু করলেন 1853 সালে। এই মেয়র সময় এই রেলপথটাকে সরকারি টাকা, অর্থাৎ সরকারি সাহায্যে রেলপথ নির্মাণ শুরু হলো। আর লর্ড মেয়র ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই লর্ড মেয়র সময় কিন্তু সেন্সাসটা হয়েছিল, প্রথম সেন্সাস। পরবর্তী সময় আমরা জানি যে সেন্সাসটা গতানুগতিকভাবে হয়নি, পরে আলাদা করে শুরু হয়, যাই হোক, কিন্তু প্রথম যে সেন্সাস হয়েছিল সেটা হচ্ছে লর্ড মেয়র আমলে। আর লর্ড মেয়র ইম্পর্টেন্ট হচ্ছে, লর্ড মেয়রকে হত্যা করা হয়েছিল আন্দামানে, আমরা জানি তিনি একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়েছিল, এবং যিনি হত্যা করেছিলেন তিনি হলেন একজন আফগান, শের আলী তার নাম। আর লর্ড এলেনবোরার আমলে হচ্ছে দাসত্ব প্রথা বিলোপ করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল যে স্লেভারি সিস্টেমটা অ্যাবলিশ করা হয় লর্ড এলেনবোরার আমলে। নেক্সট এলাম আমরা 110 নম্বরের প্রশ্ন, এবং আজকের সেটের শেষ প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বিনোবা ভাবে, অ্যান্ড জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ এবং গোলামগিরি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি বহুবার আলোচনা করার সময় এই দুটো কথা বলেছি, এইভাবে মুখস্থ করবেন তাহলে সুবিধা হবে। সত্যশোধক সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি গোলামগিরি বইটি লিখেছিলেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেলেন, এটা হবে অবশ্যই অপশন ডি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলের বিখ্যাত একটা বই হচ্ছে গোলামগিরি, এবং সত্যশোধক সমাজও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি যে জ্যোতিবা ফুলে ছিলেন একজন নিম্নবর্ণের মানুষ, ফলে তিনি প্রথম জীবনে এই নিম্নবর্ণের মানুষ হবার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন সমাজের কাছে। তা সেই বিষয়ে তিনি এই উল্লেখ করেছিলেন এই গোলামগিরি বইয়ে। যাই হোক, আজকে আমরা পুনরায় আরও 20টি প্রশ্ন আলোচনা করলাম, এবং আমাদের এই 1200 জিকের সেটের 110 নম্বর প্রশ্নে পৌঁছালাম। পরবর্তী প্রশ্নগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।